ক্রিকেট নিয়ে গল্প জানছিলাম, ব্রাদার্স ইউনিয়ন নিয়েও আসলে কথা জানছিলাম। আরও গল্প নিশ্চয়ই জানার চেষ্টা করব ব্রাদার্স ইউনিয়ন বা বিসিবিতে আপনার আসলে কি স্বপ্ন, বিসিবি নিয়ে কি স্বপ্ন, বাংলাদেশ ক্রিকেট বোর্ড বা ফুটবল নিয়ে কি স্বপ্ন। বাট তার আগে একটা বিষয় জানতে চাচ্ছি, আমি শুনেছি আপনি নাকি তাইকোয়ান্ডো আসলে খেলতেন, একই পাশাপাশি আবার টেবিল টেনিসও খেলতেন, এরকম নাকি? মানে এত অলরাউন্ডার কিভাবে আসলে? না, আমি তাইকোয়ান্ডো মার্শাল আর্টস শুরু করি 2002 সালের দিকে, এবং পরবর্তীতে আমি 2006-এ আমার যতটুকু মনে পড়ে, অনেক আগের কথা, 20 ইয়ার্স অলমোস্ট, আমি ব্ল্যাক বেল্ট পরীক্ষা দিই এবং ব্ল্যাক বেল্ট দিয়ে আমি পরীক্ষায় পাস করি। ব্ল্যাক বেল্ট পেয়েছেন আপনি? ব্ল্যাক বেল্ট পেয়েছি, 3-4টা লেয়ার থেকে, সেটা আমি না দিয়ে সরাসরি ব্ল্যাক বেল্ট পরীক্ষাটা দিই। পরীক্ষাটা দেওয়ার পরে তারপর আমি সেটা আমি এটা পাস করি। ইশরাক ভাই, একটা বিষয় জানার আছে, যে আপনি রাজনীতির মাঠে আপনি নেতা বা লিডারশিপ যে আপনার একটা গুণ, খেলার মাঠে যখন আপনি খেলতেন তখনও কি আপনি লিডার ছিলেন, বা থাকে না নেতৃত্ব দেওয়া, হ্যাঁ, যেটাই খেলতেন আপনি ক্রিকেট কিছুটা তো ছিলই, এবং আমি নেতৃত্ব দিতাম, এবং আমরা নিজেরা আমি তো প্রফেশনালি খেলি না, বাট আমি ক্যাপ্টেন্সি করেছি আমাদের নিজেরা যখন ক্রিকেট ম্যাচ খেলেছি। আচ্ছা, কতবার জিতেছেন মানে ক্যাপ্টেন্সি করিয়ে? আমার এক্সাক্ট অনেক আগের কথা বলছি তো ভাই, জিতেছি, একাধিকবার জিতেছি, অফকোর্স একাধিকবার জিতেছি, হ্যাঁ ডেফিনেটলি একাধিকবার জিতেছি, এবং হারের অবশ্যই খেলায় হার জিত থাকবে, হারেরও ইয়ে আছে, ভালো দিনও গিয়েছে যেদিন ভালো স্কোর করেছি, ভালো ফিল্ডিং করেছি। আপনার সর্বোচ্চ স্কোর কত? না, আমি হাফ সেঞ্চুরি তো অবশ্যই করেছি ইন আ 20 ওভার ম্যাচ, হ্যাঁ আমি করেছি। আর তবে একটা জিনিস যেটা আমি বলতাম, যে আমি কিন্তু ফিল্ডিংয়ে খুব আগ্রহী ছিলাম, এবং জন্টি রোডস ওয়াজ মাই আইডল প্লেয়ার, এবং আমি তাকে, আমি খুব বড় ফ্যান ছিলাম। তাই আমি মনে করি যে একজন গুড ফিল্ডার এবং গুড মিডল অর্ডার ব্যাটসম্যান, যেটা জন্টি রোডস করতেন, সে হয়তো নিজে 25 রান স্কোর করেছেন, আর মাঠে আরও 25 রান সে সেভ করেছেন, সে কিন্তু 50 রানের একটা বেনিফিট টিমকে দিয়ে দিল। তো আমি ফিল্ডিংয়ে আমার একটা ভালো ছিল, ইন্টারেস্ট ছিল, তো এই আর কি। আর বোলিংটা করতাম, বাট খুব বেশি ভালো ছিলাম না, বিকজ আমি মিডিয়াম পেস বা ফাস্ট করার চেষ্টা করতাম। হাউএভার আপনি জানেন বোলিংয়ে হাইট ইজ এ ভেরি ইম্পর্টেন্ট, সেই জায়গা থেকে আবার হাইটের দিক থেকে পরবর্তীতে আমাদের খালেদ মাহমুদ সুজন ভাই কিন্তু ভালো বোলিং করতে, এই হাইট নিয়ে আসলে খুব ইন্টারেস্টিং। সবাই ব্যাটসম্যান হতে চায়, বোলার হতে চায়, কিন্তু ইশরাক হোসেন হতে চেয়েছিলেন ভালো ফিল্ডার, ফিল্ডিংটা ভালো করতেন এবং একই সঙ্গে ব্যাটিংটাও করতেন। জন্টি রোডস তার ফেভারিট ক্রিকেটার। খুব ইন্টারেস্টিং আসলে, যেটা আমরা সচরাচর সবাইকে দেখি না। খেলা নিয়ে অনেক আলাপ করছিলাম, একটা বিষয় যেহেতু ক্রিকেট নিয়ে আলোচনাটা চলে আসছে বারবার, আমরা জানি ব্রাদার্স থেকে আসলে কাউন্সিলরশিপ আছে আপনার, সো বিসিবি নিয়ে আসলে আপনার ভাবনাটা কি? ঠিক বিসিবি গত 15-16 বছরে ঠিক রাইট ট্র্যাকে ছিল কিনা, আপনার কাছে কি মনে হয়? এবং যেহেতু আপনি আসলে এখন একটা ট্র্যাকে আছেন এই লাইনেই বিসিবিতে, সো ভবিষ্যৎ ফিউচার ড্রিমটা কি? বিসিবির আমি কাউন্সিলর হয়েছি, আপনারা জানেন যে আগেই বলেছি, আমি ব্রাদার্স ইউনিয়নের দায়িত্ব নেওয়ার পর আমাদের ওখান থেকে একজন কাউন্সিলর ক্যান্ডিডেট দিতে হয়, এবং আমি আমাদের যিনি ক্লাবের সেক্রেটারি আছেন তিনি ফুটবলের কাউন্সিলর হয়েছেন, এবং আমি কনভেনার, আমি ক্রিকেটের কাউন্সিলর হয়েছি। তো বিসিবি নিয়ে আমার এইটা কাউন্সিলর হওয়ার আসলে হয়েছে কি, মানুষ অনেক কিছু স্পেকুলেট করে, তো বিসিবি কাউন্সিলর হওয়ার পর থেকে একটা চিন্তা আসলে আমি হয়তো বোর্ড ডিরেক্টর হয়ে যাচ্ছি, কেউ বানায় দিচ্ছে আমি বিসিবির প্রেসিডেন্টের জন্য আমি লড়ে নিচ্ছি। যেহেতু আমি মেয়র ক্যান্ডিডেট ছিলাম, আমার ঢাকা উত্তরে মেয়র ক্যান্ডিডেট না, বাট আমি একটু বলি তাহলে, যে যেহেতু তাবিদ আওয়াল ভাই উনি ফুটবলে, বাট উনি তো ফুটবল ফেডারেশনে আগে থেকেই যুক্ত ছিলেন, ভাইস প্রেসিডেন্ট ছিলেন, অনেক দীর্ঘদিন ওখানে কাজ করেছেন, ওনাকে জোরপূর্বক হারিয়ে দেওয়া হয়, পরে উনি গিয়ে নির্বাচন করে প্রেসিডেন্ট হয়েছেন, ইজ ডুইং ভেরি ওয়েল। তো ওরকম কিছু না, আসলে কাউন্সিলরটা হয়েছি যে কাউন্সিলর একজন দরকার ছিল আমাদের ক্লাবে থেকে, সেটা ডিসাইসিভলি আমাদের ক্লাবের এখন যারা কনভেনিং কমিটি রয়েছে সবাই মিলেই সিদ্ধান্ত নেয় যে এটার জন্য বেস্ট পসিবল পারসন এখন আপনাকে হতে হবে টু রিপ্রেজেন্ট ব্রাদার্স ইউনিয়ন ইন দ্য বোর্ড না, ইন দ্য অ্যাজ আ কাউন্সিলর। দ্বিতীয় হলো যে আমার কোনো সেরকম ইচ্ছা নাই যে আমি বোর্ড ডিরেক্টর হব অথবা অন্য কোনো পদে কখনোই আসতে চান? কখনোই বলছি না, বাট ইমিডিয়েটলি আমার এই ধরনের কোনো ইচ্ছা নেই, এটা আর কি আপনাকে বললাম। আমি যদি পরে 10 years from now আমি যদি আল্লাহ যদি আমাকে জীবিত রাখেন, যদি আমার
ক্রিকেট বোর্ডের সাথে সংশ্লিষ্টটা বাড়ে, ওয়ার্কিং রিলেশন বাড়ে এবং আমি যদি কন্ট্রিবিউট করতে পারি তখন তো দেখা যাবে, এটা তো চেঞ্জিং একটা ইয়া। এই মুহূর্তে আমার সেই ধরনের কোনো ইচ্ছা নাই যে আমি বোর্ডে আসবো অথবা বোর্ডের কোনো পদে আমি লড়বো। ক্রিকেটারদের পারফরমেন্সের বিষয়ে আমি যাব না বা তাদের ব্যক্তিগতভাবে অ্যাটাকে যাব না, কিন্তু আমি মনে করি এটার একটা বিরূপ প্রভাব কিন্তু ওভারঅল টিমের উপরে অবশ্যই পড়ে। ক্রিকেটার অবশ্যই রাজনীতিতে আসবেন, এটা আমাদের সাবকন্টিনেন্টে অনেক উদাহরণ আছে। কিন্তু আপনি এই কথাটা টানলেন, আমি একটু ইশরাক ভাই থামিয়ে দিলাম, সরি। সেটা হচ্ছে সাম্প্রতিক সময় অনেক কথা হয়েছে সাকিব আল হাসানের দেশে ফেরত আসা নিয়ে। একই সঙ্গে সাকিব আল হাসান একটা বিদায়ী টেস্ট দেশের মাটি থেকে খেলতে চেয়েছিলেন। তিনি যেটা বললেন, পলিটিক্সে খেলা থাকা অবস্থায় আসলে তিনি প্রবেশ করেছেন। মাশরাফি বিন মুর্তজাও সেম। আপনি বলছেন যে আসলে এটা উচিত হয়নি, বাট সাকিবের ঘটনা যদি বলি, আসলে ঠিক এই সময়টা তিনি দেশে আসতে পারেননি কিংবা খেলতে পারেননি। পুরো ইস্যুটাকে আসলে আপনি কিভাবে ব্যাখ্যা করবেন আপনার জায়গা থেকে? যেটা বলবো যে দেখেন, আমি তো রাজনীতির মাঠের মানুষ, বাট রাজনীতির মাঠে কার কি ভূমিকা ছিল, কে কী করেছে, কম বেশি খোঁজ খবর আমরা রেখেছি। সাকিব, মাশরাফি তারা হ্যাঁ এমপি হয়েছে, কিন্তু তাদেরকে তো অনেকটা ধরে নিয়ে বানিয়ে দেওয়া হয়েছে পার্টির থেকে। এবং আমি মনে করি তাদের যদি অন্য কোনো অভিযোগ থাকে সেটা ইনভেস্টিগেট হোক, বাট পলিটিক্যালি যে গণহত্যাটা সংগঠিত হয়েছে এবং যে ধরনের একটা ভোট ডাকাতির মাধ্যমে একদলীয় শাসন ব্যবস্থা কায়েম করার চেষ্টা হয়েছে, সেখানে আমার মনে হয় না তাদের প্রত্যক্ষ কোনো সরাসরি রাজনীতির মাঠে কোনো ভূমিকা ছিল। তাই তাদেরকে ভিক্টিমাইজ করা ঠিক হবে না, আমি মনে করি না যে এটা করা উচিত হবে। তো আমার মনে হয় না তাদেরকে এই কারণে ভিক্টিমাইজ করা উচিত। হ্যাঁ, এখন তারা যদি নিজেরা লজ্জিত হয়, জনগণের কাছে এসে মানে দুঃখ প্রকাশ করে যে তারা আওয়ামী লীগের হয়ে তারা। মাশরাফি সাকিব দুজনেই কিন্তু তাদের স্ট্যান্ডটা ক্লিয়ার করেছেন তাদের স্ট্যাটাসের মাধ্যমে কিংবা একটা ইন্টারভিউর মাধ্যমে। ইন্টারভিউ ক্লিয়ার করে থাকলে তো ভেরি গুড অ্যান্ড ওয়েল অ্যান্ড গুড। তবে আমি যেটা বলছিলাম যে রাজনীতির মাঠে যত খোঁজ খবর রাখি, তারা কোনো ধরনের পলিটিক্যাল অপারেশনের সাথে জড়িত ছিল না। তাদের এলাকায়ও তাদের কোনো সরাসরি ভূমিকা ছিল না। সেখানকার স্থানীয় প্রশাসন, আওয়ামী লীগ নেতারা করতে পারে। ক্রিকেটে তাদের অনেক অবদান রয়েছে এবং এই জিনিসটাই, ক্ষেত্রটাই, সুযোগটা করে দেওয়ার জন্য মূলত দায়ী সরকার। মানে এভাবে কিন্তু ইশরাক ভাই অনেকে ব্যাখ্যা করতে পারে না বা কোনো কারণে পারলেও করে না, যেটা আপনি খুব ক্লিয়ারলি ব্যাখ্যা করলেন। তাদের ক্ষেত্রে তারা আমাদের ন্যাশনাল টিমের প্লেয়ার, এত তাদের অবদান, তাদের বিষয়টা অবশ্যই আলাদাভাবে কনসিডার করা উচিত বলে আমি মনে করি। অবশ্যই খুবই দারুণভাবে আসলে ব্যাখ্যা করলেন এবং তরুণ নেতৃত্ব বা তরুণরা এখানেই হয়তো বা ভিন্ন, একটু আলাদা করে চিন্তা করতে পারে হয়তো বা। অনেক আগ্রহ সবার, আপনার অনেক ভক্তদেরও আগ্রহ, যেটা হচ্ছে আপনি এখন সিঙ্গেল, রাইট? সো সিঙ্গেল থেকে কবে মিঙ্গেল হবেন? বাট এখন না, আমি সিঙ্গেলই ছিলাম, আমার বিয়ে হয় নাই অবভিয়াসলি। এখন সিঙ্গেল বললে আবার মনে হবে আগে মনে হচ্ছিলাম না। তো না, এগুলো তো অপপ্রচার থাকে, যেহেতু পলিটিক্সে আসছি, তো পলিটিক্যালি আমাকে মানে কোনোভাবে করা যায় নাকি, সেটার জন্য মানে ডিমিন করা যায় নাকি, কোনোভাবে ড্যামেজ করা যায় নাকি, সেই কারণে অনেক কিছু থাকে এবং এই ধরনের অপপ্রচার অনেক কিছু বানানো হয় ইউটিউবে। কে বানায় ছেড়ে দিল, ওটার কোনো ভিত্তিহীন সব কিছুই 100%। পলিটিশিয়ানদের একটু দেরি করে হইতে পারে, নর্মাল যারা আছে তাদের থেকে একটু লেট হয় এবং ওয়েস্টার্ন ওয়ার্ল্ডে যে তুলনায় আমি মনে করি আমি অন ট্র্যাকেই আছি আর কি, তো করে ফেলবো অবশ্যই। ইশরাক হোসেন, অনেক অজানা গল্প জানলাম, আরও অনেক কিছু জানার দরকার ছিল বা ইচ্ছে ছিল আসলে, কিন্তু সময়টা খুবই অল্প, সময়টার সঙ্গে আসলে আমরা পেরে উঠছি না। দর্শক, ঈদের বিশেষ আয়োজনে, বিশেষ খেলাযোগে, বিশেষ অতিথি ইঞ্জিনিয়ার ইশরাক হোসেনের সঙ্গে আমরা আড্ডা দিচ্ছিলাম, দারুণ কিছু গল্প জানছিলাম, আসলে জেনেছি ইনফ্যাক্ট, বাট সময়টার সঙ্গে আসলে দৌড়ে আমরা পারছি না, বৃষ্টিও চলে এসেছে, সুতরাং আলোচনাটা বা গল্পটা আসলে দীর্ঘায়িত করার আর কোনো সুযোগ নেই। নিশ্চয়ই পরবর্তীতে কোনো এক আয়োজনে, ঈদ আয়োজনে আবারও আমরা ইশরাক হোসেনকে আমাদের সঙ্গে যুক্ত করতে পারবো এবং একই সঙ্গে তার কাছ থেকে নিশ্চয়ই আরও অজানা গল্প, ততদিনে নিশ্চয়ই আরও কিছু গল্প জমা হবে ইশরাক হোসেন। অবশ্যই, আশা তো রাখি। অবশ্যই। সো সেই গল্পগুলো নিয়ে আবার আপনাদের সঙ্গে যুক্ত হব। দর্শক, এতক্ষণ এই ঈদ আয়োজনে আমাদের সঙ্গে যুক্ত থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ সবাইকে। ঈদ মোবারক।